নমস্কার, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এক্সপ্লোরারে আপনাদের স্বাগত। আমরা আজকে আলোচনা করব রাশিচক্রের যে দ্বাদশ ঘর আছে বা দ্বাদশ ভাব, সেই দ্বাদশ ভাবের প্রত্যেকটি ঘরের শুভ অশুভ কী, প্রতিটি ঘরের বৈশিষ্ট্য এবং প্রতিটি ঘরে শুভ গ্রহের অবস্থান থাকলে কি হয়, অশুভ গ্রহের অবস্থান থাকলে কি হয় এবং তা জাতকের জীবনের উপরে কিভাবে পড়ে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজ আমরা আলোচনা করব। তো রাশিচক্রের প্রথম ঘর, এই ঘরটি হলো মেষ রাশির এবং এই ঘরের অধিপতি মঙ্গল। এই প্রথম ঘরকে বলা হয় হাউস অফ সেলফ, বা এই ঘরটিকে বলা হয় তনুভব বা হাউস অফ বডিও বলা হয়। রাশিচক্রের যে প্রথম বা লগ্নচক্রের যে প্রথম ঘর, এই ঘরটি সাধারণত জাতককে নিজেকে নির্দেশ করে, অর্থাৎ তার সার্বিক গঠন, তার দৃষ্টিভঙ্গি, তার দৈহিক আকৃতি, তার স্বভাব, তার প্রকৃতি, তার অনুভূতি, তার যে সেলফ ইমেজ থাকে, তার স্টাইল অফ ইমিটেশন কীরকম হয়, কিভাবে সে নিজেকে অন্যের কাছে জাহির করতে পারে, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু রাশিচক্রের প্রথম ঘর বা প্রথম ভাব নির্দেশ করে। জাতকের শক্তি, দুর্বলতা, দৃষ্টিভঙ্গি, কিভাবে জাতক নিজেকে অন্যের কাছে উপস্থিত করবে বা নিজেকে কিভাবে অন্যের কাছে সে প্রেজেন্ট করবে, এই বিষয়গুলো কিন্তু আমরা প্রথম ঘর থেকে পাই। একজন জাতকের যদি শুভ গ্রহের প্রভাব থাকে প্রথম ঘরে অর্থাৎ ফার্স্ট হাউসে, তাহলে সেক্ষেত্রে তার জীবনের উপরে শুভ প্রভাব পড়ে এবং এই বিষয়গুলি তার কাছে আসে বা তার উপরে তার এই বিষয়গুলি শুভ প্রভাব প্রতিফলিত বা লক্ষিত হয়। কিন্তু যদি তার প্রথম ঘর নিচস্থ হয় বা অশুভ কোনো গ্রহের প্রভাব পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় সমাজ এবং ব্যক্তিগত জীবনে। প্রথম ঘর যেটি, তা আমাদের শরীরের যে যে অংশগুলিকে প্রভাবিত করে, যেমন মাথা, মুখমণ্ডল, দেহের রং, কপাল, কেশ এবং বুদ্ধি, এই প্রত্যেকটি জিনিসকে প্রথম ঘর সাধারণত নির্দেশ করে। অর্থাৎ যদি প্রথম ঘর শুভ হয়, তাহলে এই সমস্ত দেহের অঙ্গ বা বডি পার্টসগুলোর মধ্যে আমরা শুভত্ব বা ভালো লক্ষণ করি। আবার যদি আমাদের অশুভ গ্রহের প্রভাব পড়ে, তাহলে এই সমস্ত দেহের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর কথা উল্লেখ করলাম, সেই বিষয়ের সঙ্গে জড়িত বিভিন্ন ধরনের ব্যাধি বা রোগ এখানে জাতককে কিন্তু অনুভব করতে হয়। যদি প্রথম ঘর কারো নিচস্থ থাকে বা অশুভ গ্রহের প্রভাব, তাহলে তার মাথার যন্ত্রণা, ব্রণ, ক্ষতচিহ্ন, এরকম অনেক কিছুর মতো সমস্যা আসতে পারে। এটি আমাদের সাধারণত যে রাশিচক্রের উচ্চ ভাব বা অ্যাসেন্ডেন্ট যেটাকে বলা হয়, এটাকে নির্দেশ করে। এবং আরও একটা হচ্ছে যে প্রথম ঘর বা যেটা ফার্স্ট হাউস, তার গ্রহগত অবস্থান, এই গ্রহগত অবস্থান ব্যক্তির ব্যক্তিত্বের উপরেও কিন্তু সুস্পষ্টরূপে প্রভাবিত হয়। অর্থাৎ যদি ব্যক্তির যে ব্যক্তিত্বে এর প্রভাব ভালোভাবে বোঝা যায় কখন যদি এখানে এই ঘরে শুভ গ্রহের অবস্থান থাকে। আর অশুভ গ্রহের অবস্থান থাকলে ব্যক্তি তার যে সামাজিক জীবনে সেখানে সে সঠিকভাবে সম্মান বা ইত্যাদি পায় না। এটা একটা বড় সমস্যা তার হয়ে থাকে। প্রথম ঘর আরও কয়েকটা জিনিসকে নির্দেশ করে, যেমন জাতক এবং জাতিকার যে জৈন আবেদন, তার দৈহিক বিভিন্ন বৈশিষ্ট্য এবং একজন জাতক বা জাতিকা ভবিষ্যতে কীরকম ব্যক্তিত্ব হয়ে উঠবে, এটা কিন্তু প্রথম ঘর থেকে আপনারা বুঝতে পারবেন। সুতরাং মেষ লগ্ন বা মেষ রাশি যে ব্যক্তি, তাদের কিন্তু জীবনের উপরে আমরা এই ধরনের প্রভাব লক্ষ্য করতে পারি। এই প্রথম ঘর বা মেষ রাশির যে ঘর বা মেষ লগ্নের যে ঘর, আমরা যেটাই বলি না কেন, এটা আমাদের কয়েকটা সম্পর্ককেও কিন্তু নির্দেশ করে। সেই সম্পর্কগুলো কি? সম্পর্কগুলো তো আগে আমি বললাম যে এটাকে বলা হয় হাউস অফ সেলফ, সেটা নিজেকে বোঝায়। এছাড়াও
কিন্তু এটা মায়ের দিকের সম্পর্ককে নির্দেশ করে, অর্থাৎ মায়ের মা, অর্থাৎ যিনি আমাদের দাদি হন বা যিনি আমাদের দিদিমা হন, আমরা তার সঙ্গে সম্পর্ক নির্মাণ করা হয় বা তার সঙ্গে সম্পর্ক বোঝা যায়। অনেকে দেখবেন অনেক এমন জাতক বা জাতিকা আছে যাদের কিন্তু মামা বাড়ির সঙ্গে সম্পর্ক খুব ভালো, বা তার মামা বাড়ির সূত্রে সে ধনসম্পত্তির মালিকানা পেয়ে থাকে। আবার অনেক জাতক বা জাতিকা আছে সেখানে কিন্তু সেই জায়গাটা তাদের সঠিক থাকে না। অর্থাৎ এটা কিন্তু নির্ভর করবে ওই নির্দিষ্ট ঘরে কি গ্রহ অবস্থান করছে, শুভ গ্রহ বা অশুভ গ্রহ। এছাড়াও প্রথম ঘর আরেকটা জিনিসকে নির্দেশ করে, সেটা হচ্ছে নেফিউ নিস অফ স্পাউস, অর্থাৎ যদি পত্নী হয় তার স্বামী এবং যদি পতি হয় তার স্ত্রী। এই দুজনের যে ভাইপো এবং ভাইঝি, তাদের সঙ্গে সম্পর্কটা শুভ হবে না অশুভ হবে, এটা প্রথম ঘর থেকে আমরা অনুভব করতে পারি বা বুঝতে পারি। তো সুতরাং মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের বৈশিষ্ট্যগুলো সাধারণত প্রস্ফুটিত হয় এবং তারা ভবিষ্যৎ জীবনে তাদের পরবর্তী যে সম্পর্কগুলো নির্মাণ হবে সেই সম্পর্কগুলোর ক্ষেত্রে কতটা শুভ কতটা অশুভ প্রভাব পড়বে, সেটা ওই পার্টিকুলার ঘরের উপরে যে গ্রহের অবস্থান করে সেই গ্রহের অবস্থান শুভ কিংবা অশুভ তার উপর অনেকখানি নির্ভর করে। তবে অবশ্যই কিন্তু বলা যায় এখানে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির এখানে বিষয় নয়, এটা একটা সাধারণ, কিন্তু এই জাতকদের মধ্যে সাধারণত লক্ষ্য করা যায় এর সবগুলো যে একজনের উপরে পড়বে তা নয়, কিছু কম কিছু বেশি সেটা পড়তে পারে। এবারে আলোচনা হচ্ছে বৃষ রাশি বা আমরা বৃষ লগ্ন। দেখুন, বৃষ রাশি বা বৃষ লগ্ন আমাদের যে রাশি চক্রের দ্বিতীয় ঘর এবং এই ঘরের অধিপতি গ্রহ হলো কিন্তু শুক্র। এই ঘরটিকে বলা হয় পার্সোনাল ফিন্যান্স, হাউস অফ পার্সোনাল ফিন্যান্স কিংবা মেটেরিয়াল পজিশন, কনসেপ্ট অফ ভ্যালু এই হিসাবে ধরা হয়, কিংবা হাউস অফ পজিশনও বলা হয়, তো এবং হাউস অফ ওয়েলথও বলা হয় এই পার্টিকুলার ঘরটিকে। সাধারণত এটিকে ধনসম্পদ প্রাপ্তির ঘর হিসেবেও ধরা হয়। মানুষের রোজগার, তার আর্থিক সংস্থান, জিনিসপত্র, সে কী কী জিনিসপত্র করবে, সম্পত্তি কীরকম হবে, গাড়ি বাড়ি, ভবিষ্যৎ জীবনে তার কাছে কতটা আসবে, অপার্থিব সম্পত্তিও এক্ষেত্রে নির্দেশ করা হয়। অর্থাৎ যদি কারো শুক্রের অবস্থান এই ঘরে অত্যন্ত শুভ হয় তাহলে ধরে নেওয়া হয় জাতক বা জাতিকা ভবিষ্যতে সঙ্গীত বিষয়ে যথেষ্ট পারদর্শিতা লাভ করবে এবং ভবিষ্যতে এই বিষয়ে সে সুনাম এবং অর্থ দুই কিন্তু রোজগার করবে। সাধারণত যাদের এই ঘরের অর্থাৎ এই দ্বিতীয় ঘরে অশুভ গ্রহের অবস্থান করে তারা নানা ধরনের যে রোগ জ্বালাগুলো ভোগ করে, তার মধ্যে যেমন তার জিভের রোগ হতে পারে, তার খুব কম বয়স থেকে দাঁতের সমস্যা হতে পারে, তার ডান চোখের সমস্যা হতে পারে, তার মুখের সমস্যা হতে পারে অর্থাৎ মাউথের ভেতরে যেটা থাকে, ওরাল ক্যাভিটির প্রবলেম হতে পারে, নাক বা নাসিকা জাতীয় বিভিন্ন যে সমস্যা সেগুলো হতে পারে, বা নেজাল যে প্রবলেম সেগুলো হতে পারে। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু যদি নিজস্ব থাকে বা সংশ্লিষ্ট জাতকের দ্বিতীয় ঘরে যদি অশুভ গ্রহের প্রভাব পড়ে তাহলে এই ধরনের কিন্তু সমস্যা সে মুখোমুখি হবে ভবিষ্যৎ জীবনে। আর এই ঘরটিকে যেহেতু সঞ্চয়ের ঘর বলে নির্দেশ করা হয়, সুতরাং এই ঘরের অবস্থানের উপরে ভবিষ্যতে কত সে সঞ্চয় করবে অর্থাৎ কতটা অর্থ সে সঞ্চয় করবে এটা কিন্তু বোঝা যায়। এবং যেহেতু আমরা জানি যে অর্থ বা সঞ্চয় একটা নিরাপত্তার বিষয়, সুতরাং ভবিষ্যতে সে কতটা নিরাপদ জীবনযাপন কাটাবে এটাও দ্বিতীয় ঘর নির্দেশ করে। এছাড়াও কীরকম হয়, তার কুটুম্ব স্থানও বলা হয় এটাকে হাউস অফ ফ্যামিলি, অর্থাৎ তার আত্মীয় বা রিলেশন বা কুটুম্বদের সঙ্গে সম্পর্ক কীরকম যাবে সেটাও কিন্তু ব্যক্তির দ্বিতীয় ঘর বা আমরা যে দ্বিতীয় ভাব সেই ঘর থেকে কিন্তু বুঝতে পারি। সে প্রাচুর্যে জীবন কাটাবে না তাকে অভাবে জীবন কাটাতে হবে, এটা যদি ওই ঘরে অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে কিন্তু তাকে দৈন্য জীবন কাটাতে হবে বা তার দৈন্যতা বৃদ্ধি পাবে। এবং অশুভ গ্রহের প্রভাব থাকলে তার কতগুলো গুরুতর সমস্যা তাকে ভুগতে হতে পারে। তার পারিবারিক পটভূমিও অনেক ক্ষেত্রে তাকে সমস্যার সম্মুখীন করতে পারে।
তো সুতরাং লগ্নের দ্বিতীয় গ্রহে যদি মঙ্গলের অবস্থান, মঙ্গল যদি এই গ্রহে অবস্থান করে, তাহলে জাতক জাতিকা শৈশব থেকেই কিন্তু তার চোখের সমস্যা হওয়ার ব্যাপার থাকে, অর্থাৎ তাকে আই প্রবলেম বা চোখের সমস্যাজনিত যে জনিত অসুখগুলো থাকে সেই অসুখের মুখোমুখি তাকে হতে হয়। এবারে আমরা আসছি আমাদের লগ্ন বা আমাদের রাশি চক্রের যে তৃতীয় ঘর, অর্থাৎ যেটা হচ্ছে মিথুন রাশি। এই রাশির অধিপতি হলো বুধ। এই ঘরটিকে বলা হয় হাউস অফ কমিউনিকেশন, অর্থাৎ এই ঘরটি যোগাযোগের মাধ্যম হিসাবে হয়, অর্থাৎ আমরা ভবিষ্যৎ জীবনে সামাজিক আর্থিক প্রত্যেকটা জীবনে কতটা যোগাযোগ বৃদ্ধি করতে পারবো তা বোঝায়। এটি আমাদের মানসিক প্রবৃত্তি, আমাদের স্মৃতিশক্তি, ভ্রমণ, আমাদের ভাই বোন, আমাদের যে প্রতিবেশী, আমাদের উৎসাহ আগ্রহ, আমাদের অভ্যেস, আমাদের মানসিক বুদ্ধি, আমাদের যোগাযোগ, কিভাবে আমরা সমাজে নিজেকে প্রতিষ্ঠা করব, কিভাবে নিজেকে প্রকাশ করব, এই বিষয়গুলো আমাদের এই ঘরটি নির্দেশ করে। এছাড়াও হচ্ছে যেমন যাদের এটি শুভ থাকে তারা কোন কোন ক্ষেত্রে, যেমন টেলিভিশন, মিডিয়া বা তারা অন্যান্য যোগাযোগ মাধ্যমে বা এডিটিংয়ের মতো কাজে তারা যথেষ্ট সাফল্য অর্জন করতে পারে। এবং এই ঘর যাদের শুভ গ্রহের প্রভাব থাকে তারা কিন্তু কমিউনিকেশন বা যেটাকে আমরা মিডিয়া লাইন বলি, এই লাইনে তারা গেলে বা তাদের এই লাইনে যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি এই তৃতীয় ঘরে অশুভ কোনো গ্রহের অবস্থান থাকে তাহলে কিন্তু জাতক বা জাতিকার পায়ে সমস্যা হতে পারে, অর্থাৎ পা থেকে বিভিন্ন ধরনের রোগ, মানে যেটা পায়ের সঙ্গে জড়িত, হাতের সঙ্গে জড়িত যে রোগ হতে পারে, বা কাঁধের বা কলার বোনের যে সমস্যা সেটা দেখা দিতে পারে, তার লাংসের প্রবলেম হতে পারে, তার নার্ভাস সিস্টেম সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু তার দেখা দিতে পারে যদি তার কোনো নিচস্থ হয় তার তৃতীয় ঘর কিংবা অশুভ কোনো গ্রহের সেখানে উপস্থিতি থাকে। অশুভ উপস্থিতি থাকলে আবার কি হতে পারে, তার নার্ভাস সিস্টেম ইমব্যালেন্স হতে পারে, তার রেসপিরেটরি যে ক্যানেল সেখানে প্রবলেম হতে পারে, তার শোল্ডার পেন হতে পারে, কাঁধে ব্যথার প্রবলেম থাকতে পারে, কলার বোনে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা হতে পারে। এই ধরনের কতগুলো কিন্তু সমস্যা হয় এবং তার একটা ডেফনেস, অর্থাৎ খুব ছোট থেকে একটা বধিরতা বা কম শুনতে পাওয়া, এই ধরনের একটা সমস্যা তার মধ্যে আসতে পারে। এবং এটা কিন্তু এই তৃতীয় ঘরটি এটি প্রাথমিক শিক্ষা নির্দেশ করে বা প্রযুক্তিবিদ্যাকেও বোঝায়, অর্থাৎ যদি শুভ গ্রহের প্রভাব থাকে তাহলে ভবিষ্যৎ জীবনে এই গ্রহের জাতকরা প্রযুক্তিবিদ্যাতে তারা উন্নতি করতে পারে এবং এই বিষয় নিয়ে তারা অবশ্যই, এবং তাছাড়া তাদের যে ট্রান্সপোর্ট অন্যান্য বিষয়েও তারা ভবিষ্যতে কিন্তু ব্যবসা বাণিজ্য বা তারা এই বিষয়গুলোকে নিয়ে তারা ভবিষ্যতে তাদের যে কর্মজীবন সেই জীবনেও তারা চলতে পারে। তো এই ঘরটি হচ্ছে সাধারণত এটাকে ইয়াং যে সিবলিংস বলা হয় বা যারা আমাদের ছোট ভাই বোন থাকে তাদের কথা এই উল্লেখ করা হয়, বা এখানে আমাদের যে ক্লোজ রিলেশনশিপ থাকে বা নিকট সম্পর্কটাও এই ঘরে, অর্থাৎ শুভ যদি থাকে তাহলে আমাদের সম্পর্কের ক্ষেত্রে শুভত্ব ফল দেয়, আর অশুভ থাকলে অবশ্যই তা একটা অশুভ ফল এখানে দেবে। এবারে আমরা আসছি রাশি চক্রের চতুর্থ ঘর, কর্কট রাশি বা কর্কট লগ্ন। এই ঘরের অধিপতি হলো চন্দ্র। এই ঘরটিকে সাধারণত বলা হয় হাউস অফ হোম বা লাইনেজ, অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষ যেখান থেকে আমরা এসেছি সেই আমাদের যে লাইনেজ, সেই লাইনেজটাকে নির্দেশ করে। তো আমাদের মা, আমাদের বংশ পরিচয়, পরিবার, পূর্বপুরুষ, পরম্পরা, এই সমস্ত বিষয়গুলো নির্দেশ করে। যাদের বা যে সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে শুভ গ্রহের প্রভাব থাকে এই চতুর্থ ঘরে, তারা রিয়েল এস্টেট জনিত কাজকর্মে যথেষ্ট উন্নতি করেন, তারা ভেহিকেলস বা যানবাহন বা ট্রান্সপোর্ট ব্যবসা তাদের ভালো চলে। এবং এই ঘরটা গৃহসুখ, যদি এই ঘর খুব ভালো অবস্থান করে, ভালো বা শুভ গ্রহের অবস্থান থাকে, তাহলে জাতক বা জাতিকার পারিবারিক জীবন খুব সুখময় হয়ে ওঠে এবং তার যে ইমোশনাল রিলেশনশিপগুলো থাকে, যাদের সঙ্গে তার অনুভূতির সম্পর্কগুলো জড়িত থাকে, সেই সম্পর্কগুলো অত্যন্ত ভালো হয় এবং তাদের মাতার সঙ্গে জাতক বা জাতিকার সম্পর্ক কিন্তু এই ঘরের নির্ভর করে এই ঘরের শুভ অশুভ গ্রহের অবস্থানের উপরে। অর্থাৎ যদি শুভ এখানে গ্রহ থাকে তাহলে সে মাতৃসূত্রে
নানা ধরনের সুযোগ সুবিধা পেতে পারে। আবার অশুভ গ্রহ থাকলে সেক্ষেত্রে সেটা সে নাও পেতে পারে। এই জন্য এই চতুর্থ ঘরটিকে বলা হয় যে এটি হাউস অফ মাদার, অর্থাৎ এখানে জাতক বা জাতিকার এখানে মাকে নির্দেশ করা হয়। যদি এই চতুর্থ ঘরে অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে জাতক জাতিকার স্টমাকের প্রবলেম হতে পারে, তার বিভিন্ন ব্রেস্ট রিলেটেড যে প্রবলেম হতে পারে, তার ডাইজেস্টিভ সিস্টেম যেখানে সেই ধরনের প্রবলেমগুলো তৈরি হতে পারে। অর্থাৎ এই সমস্ত যে রোগ বা এই অর্গানগুলোর সঙ্গে জড়িত বিভিন্ন যে রোগ জ্বালা, সেই রোগ জ্বালাগুলো কিন্তু তার ক্ষেত্রে দেখা দিতে পারে। চতুর্থ গৃহে মঙ্গল অবস্থান করলে পারিবারিক বিবাদ, অর্থাৎ যদি এখানে মঙ্গল অবস্থান করে জাতক জাতিকা, তাহলে তার পারিবারিক জীবন কিন্তু সুখের হয় না। সেখানে নিয়মিত উত্তেজনা, বিবাদ, বিসংবাদ কিন্তু লেগেই থাকবে। এবং নিচস্থ হলে কি হয়, তার করোনারি প্রবলেমের হতে পারে, হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে, লাংস ডিসঅর্ডারের প্রবলেম হতে পারে। এইরকম অনেক ধরনের সমস্যা কিন্তু তাকে চেস্ট বা ব্রেস্টের যে প্রবলেম সেগুলো হতে পারে এবং এই ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে। আমি আগেই বলেছি যে চতুর্থ ঘর পারিবারিক জীবনকে নির্দেশ করে। সুতরাং এই চতুর্থ ঘরে যদি শুভ গ্রহের অবস্থান থাকে তাহলে কিন্তু ব্যক্তি বা জাতক জাতিকার জীবনে পরিবার থেকে সে সুখ পায়, পারিবারিক জীবন তার সুখময় হয়ে ওঠে। কিন্তু যদি চতুর্থ গৃহ তার অশুভ গ্রহের প্রভাব থাকে বা যদি নিচস্থ হয় তাহলে সেক্ষেত্রে পারিবারিক জীবনে তাকে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় এবং পারিবারিক জীবনের কারণে প্রতি মুহূর্তে উত্তেজনা, বিবাদ, এই ধরনের সমস্যা তার কাছে আসতেই পারে। এবারে আসছি আমরা পঞ্চম ঘর বা যেটি রাশি হলো সিংহ রাশি এবং এই ঘরের অধিপতি হলো সূর্য। এই পঞ্চম ঘরকে কিন্তু বলা হচ্ছে হাউস অফ প্লেজার, অর্থাৎ সুখ সমৃদ্ধির ঘর। এটিকে বলা হয় পুত্র ভাবা এবং এটাকে পূর্বপন্ন ভাবেও বলা হয়। এই ঘরটিকে আমাদের যে হ্যাপি লাইফ, আমাদের সুখী জীবন, সেই জীবনকে বলা হয়। অর্থাৎ এই ঘর অর্থাৎ পঞ্চম ঘর এটা আমাদের ক্রিয়েটিভিটিকে নির্দেশ করে, সৃজনশীলতাকে। আমরা কতটা প্লেফুলনেস হব সেটাকে বোঝায়। আমাদের জীবন রোমান্টিক হবে কি না হবে, আনন্দ কতটা হবে, জীবনে কতটা প্লেজার পাবো, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের পঞ্চম ঘর নির্দেশ করে। আমাদের মানসিক বুদ্ধি, সৃষ্টিশীলতা, উদারশীলতা, সৃজনশীলতা, এই সবগুলোই কিন্তু আমরা পঞ্চম ঘর থেকে বুঝতে পারি। সৌভাগ্য, শিক্ষা, আশীর্বাদ, এগুলো পঞ্চম ঘর থেকে নির্দেশ করে। এছাড়াও কি হয় না, পঞ্চম ঘর থেকে নির্দেশ করে যে ভবিষ্যতে যে সন্তান হবে বা কি কার কটা সন্তান হবে বা ছেলে হবে না মেয়ে হবে, এটা পঞ্চম ঘর কিন্তু নির্দেশ করে। অর্থাৎ শুভ গ্রহের প্রভাব থাকলে এক্ষেত্রে তার সমস্যা হবে না, আবার অশুভ গ্রহের প্রভাব থাকলে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার ক্ষেত্রে এই ধরনের একটা সমস্যা আসতে পারে এবং এই সমস্যাগুলো কিন্তু তখন তাকে ফেস করতে হয়। সুতরাং এটা একটা তার ক্ষেত্রে খুব বড় ধরনের সমস্যা হয়ে উঠতে পারে। আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ, যেমন আমাদের হার্ট, আমাদের আপার এবং মিডিল যে ব্যাক আছে, আমাদের স্টোমাক, প্যানক্রিয়াস, স্পাইন, এইগুলো নানা ধরনের সমস্যা আসতে পারে। যদি অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে এই ধরনের প্রবলেম জাতক জাতিকাকে ভোগ করতে হয়। যেমন তার হার্টের প্রবলেম হতে পারে, তার স্পাইনাল কর্ডের প্রবলেম হতে পারে, তার অন্যান্য যেমন অ্যাসিডিটির প্রবলেম থাকতে পারে, ডায়রিয়ার প্রবলেম থাকতে পারে, স্টোন, তারপর গল ব্লাডারে স্টোন হবার প্রবলেম হতে পারে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু জাতক বা জাতিকাকে ভোগ করতে হতে পারে যদি পঞ্চম গ্রহ মানে গৃহে অশুভ গ্রহের প্রভাব থাকে। তো পঞ্চম গৃহ হচ্ছে সাধারণত আমাদের সম্পর্ক বা যে রিলেশনশিপগুলোকে বোঝায়। তো ভালোবাসার সম্পর্ক বা অন্যান্য যে রোম্যান্টিক রিলেশনশিপ, এগুলোও কিন্তু পঞ্চম গৃহ নির্দেশ করে। সুতরাং একটা কথা মনে রাখতে হবে, যে কোনো ঘরে যদি শুভ গ্রহের প্রভাব থাকে তাহলে যেটা শুভ ফল দেবে, অশুভ গ্রহের প্রভাব থাকলে কিন্তু জাতক জাতিকার ক্ষেত্রে সেটা অশুভ ফল প্রদান করবে। এবারে আসছি আমরা ষষ্ঠ ঘর। ষষ্ঠ গৃহ বা ষষ্ঠ ঘর যেটা, সেই 6 নম্বর ঘরটি হলো এটি কন্যা রাশি এবং অধিপতি হচ্ছে বুধ। এই ঘরটিকে 6 নম্বর ঘরটিকে বলা হয় হাউস অফ হেলথ, অর্থাৎ মানুষের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য এবং হাউস অফ ওয়ার্কও বলা হয় এবং ডেলি রুটিনও বলা হয়। অর্থাৎ এই ঘর থেকে জাতক জাতিকার স্বাস্থ্য, তার কাজ, তার ডেলি রুটিন কী হবে সেগুলো। এই ঘর কি হচ্ছে আমাদের সুস্থ স্বাস্থ্যতা, দেহ এবং আমাদের প্রাত্যহিক জীবনযাপন সবগুলো বোঝায়।
যদি এই আমাদের ঘরে শুভ গ্রহের অবস্থান না থাকে তাহলে কিন্তু আমাদের শত্রু ভাব, অর্থাৎ জাতক জাতিকার ক্ষেত্রে ভবিষ্যতে তার কতগুলো যেমন শত্রু ভাব তৈরি হতে পারে, সে ঋণে জর্জরিত হতে পারে, তার শত্রু সমস্যা হতে পারে, এইগুলো হয়। যদি কারো জন্মছকে ষষ্ঠ গ্রহে রাহু বসে থাকে বা রাহুর অবস্থান থাকে তাহলে তখন কিন্তু ওই ব্যক্তি খুব অদম্য হয়ে ওঠে। অদম্য হয়ে ওঠা মানে কি? কারণ সে প্রত্যেকটা বিষয়ে যখন সে এগিয়ে যাবে সাধারণত সে অপ্রতিরোধ হয়ে ওঠে, তাকে কিন্তু হারানো সম্ভব হয় না যদি কোনো জাতক জাতিকার ষষ্ঠ গৃহে রাহুর অবস্থান থাকে। এই ঘরে যদি অর্থাৎ ষষ্ঠ গৃহ যদি কোনোভাবে অশুভ গ্রহের প্রভাব পড়ে যায় তাহলে কিন্তু জাতক জাতিকার কোমর, তলপেট, কিডনি, নাভি, শুক্রাণু সংক্রান্ত বিভিন্ন সমস্যা, ক্ষুদ্রান্ত বৃহদান্তের যে প্রবলেম, অ্যাপেন্ডিক্সের মতো সমস্যা, এই ধরনের বিভিন্ন তার রোগ জ্বালার তাকে মুখোমুখি হতে হয় এবং এই ধরনের ব্যাধিতে তাকে ভুগতে হয়। এছাড়াও তার কনস্টিপেশনের সমস্যা হতে পারে, অ্যাপেন্ডিক্সের প্রবলেম হতে পারে, হার্নিয়ার সমস্যা হতে পারে, মানসিক যে বিভিন্ন সমস্যা বা মেন্টাল যে ধরনের ইলনেসগুলো হয় এই ধরনের সমস্যা হতে পারে। রবি বা মঙ্গলের সক্রিয় যদি অবস্থান হয় ষষ্ঠ ঘরে তাহলে কিন্তু ব্যক্তির যে সাধারণত তার যে ওয়ার্কিং যে স্টেট, অর্থাৎ সে কীভাবে ভবিষ্যৎ তার কেরিয়ার তৈরি করবে এই অবস্থা কিন্তু নির্দেশ করে। এছাড়াও ষষ্ঠম ঘরে আরও কতগুলো জিনিস আছে, যেমন ষষ্ঠ ঘর সাধারণত একজন ব্যক্তি সেই ব্যক্তির ভবিষ্যৎ জীবনে কী ধরনের চ্যালেঞ্জের সে মুখোমুখি হবে, তারপরে তাকে কি কি অবস্ট্যাকেলের সমস্যার মুখোমুখি হতে পারে এবং সে ভবিষ্যতে ঋণগ্রস্ত হবে কিনা, এই সবগুলোকে নির্দেশ করে। এর কারণ হচ্ছে যে সপ্তম ঘরে সাধারণত ষষ্ঠ ঘরে যদি শুভ গ্রহের প্রভাব থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসবে না এবং ব্যক্তির জীবন সুন্দর কাটবে। কিন্তু যদি অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে ঋণের জালে জড়িয়ে যেতে হতে পারে, তার শত্রুভাব ভাবতে পারে, তার বিভিন্ন ধরনের সমস্যা বা রোগ জ্বালাতে তাকে জড়িত হতে পারে। এবারে আসছি আমরা সপ্তম ঘর। সপ্তম ঘর, এই ঘরটির হচ্ছে তুলা রাশির এবং অধিপতি হচ্ছে তার শুক্র গ্রহ। এই ঘরটিকে সাধারণত বলা হয় হাউস অফ ডিসেন্ডেন্ট। হাউস অফ ডিসেন্ডেন্ট এই ঘরটি বলা হয়। এটি আমাদের নির্দেশ করে কীরকম না, এই ঘরটির কতগুলি বৈশিষ্ট্যগুলো কীরকম না, এটি হচ্ছে আমাদের এই ঘরটিকে সাধারণত যুবতী ভাবও বলা হয়, অর্থাৎ আমাদের যে সঙ্গী, ভবিষ্যৎ জীবনে আমাদের পার্টনার, অর্থাৎ আমাদের সঙ্গী পতি বা পত্নী কেমন হবে, আমাদের বৈবাহিক জীবন কেমন হবে। কেউ কেউ এই ঘরটাকে হাউস অফ ম্যারেজও বলে থাকেন। অর্থাৎ যদি সপ্তম ঘরের অবস্থান খুব ভালো হয় তাহলে কিন্তু তার বৈবাহিক যে জীবন সেটা খুব সুন্দর হতে পারে, এবং যদি এই ঘরে অশুভ গ্রহের অবস্থান হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু শুভ নাও হতে পারে। এছাড়াও এই গৃহে যাদের সপ্তম গৃহ যাদের শুভ হয় তারা সাথে অংশীদারি ব্যবসা কিংবা সিকিউরিটি যে বন্ড বা যেগুলোকে আমরা বলি শেয়ার বাজারের ব্যবসা, এবং তাছাড়া তারা অনেক সময় তারা কন্ট্রাক্ট জাতীয়, অর্থাৎ কারোর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া কিংবা এই ধরনের বা ক্লোজ ডিল, অর্থাৎ কারোর সঙ্গে একটা ব্যবসায়িক সম্পর্ক নির্মাণ, এই ধরনের বিষয়গুলো কিন্তু এই ঘরের দ্বারা আসে। এই ঘরটি জাতক জাতিকার তার লাভ, রোম্যান্স এবং তার সেক্সুয়ালিটিকেও কিন্তু নির্দেশ করে। এই ঘর সাধারণত যদি নিচস্থ হয় বা অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে ব্যক্তির কিডনিজাত সমস্যা হয়, ওভারিজের তার প্রবলেম হতে পারে, লোয়ার হাফ অফ ব্যাক সেটার সমস্যা হতে পারে। এই ঘরের শুভ গ্রহের প্রভাব থাকলে জাতক জাতিকা পার্টনারশিপ ব্যবসায় উন্নতি লাভ করে, আবার অশুভ থাকলে পার্টনারশিপ ব্যবসা থেকে সে ক্ষতি সাধনতার হতে পারে। সাধারণত এই ধরনের সপ্তম ঘরে শুভ অশুভ গ্রহের যে প্রভাব যে এর উপরে সাধারণত নির্ভর করে একজন ব্যক্তির ভবিষ্যতে কী ধরনের সে ব্যবসা বাণিজ্য করবে, তার বৈবাহিক সম্পর্ক কেমন যাবে, স্বামী স্ত্রীর মধ্যে তার রিলেশনশিপ কীরকম হবে, এইটা কিন্তু নির্ভর করে। অর্থাৎ যদি সপ্তম গৃহকার কারো নিচস্থ হয় বা কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে কিন্তু বলা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে একটা মারাকা প্রভাব তৈরি হয়। আমি পরেই মারাকা দশা কাকে সেটা নিয়ে আলোচনা করব, বিস্তৃত আলোচনা আছে। মারাকা দশা হচ্ছে এমন একটি দশা যা জাতক জাতিকার উপরে পড়ে। এই দশা যদি কোনো ব্যক্তির, সুতরাং তাকে বলা হয় তার মৃত্যুবধ। আমি একটা প্রচুর ঋণে জড়িয়ে গেলাম, তাহলে সেই ঋণ থেকে বেরোতে পারছি না,
এমন কোনো অসুখ হলো, সে অসুখ আমাকে বয়ে বেড়াতে হচ্ছে আমার আমৃত্যু পর্যন্ত, এই ধরনের অনেক ধরনের দশাতে তৈরি হয়, বা একটা দশার মধ্য দিয়ে জাতক জাতিকাকে গেলে সেটাকে মারাকা দশা বলা হয়। সপ্তম গৃহে যদি মঙ্গল নিচস্থ হয় তবে কিন্তু বলা যায় যে ওই যে ব্যক্তি থাকবে তার জীবন কিন্তু বিষময় হয়ে ওঠে, অর্থাৎ তার জীবনে অনেক ধরনের সমস্যা কিন্তু তখন তৈরি হয় যদি মঙ্গলের নিচস্থ অবস্থা সপ্তম গৃহে থাকে। সপ্তম গৃহ যেটা থাকে, এই ঘরটিকে সাধারণত আমাদের মাদার্স মাদার বলা হয়, অর্থাৎ আমাদের এটা মামা বাড়ি, এই সম্পর্কটাকে নির্দেশ করে। অর্থাৎ শুভ যদি অবস্থান থাকে তাহলে সাধারণত কী হয় না, মামার পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হয় এবং সেই সম্পর্ক থেকে আমরা লাভবান হতে পারি। খারাপ থাকলে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। এবারে আসছে আমরা অষ্টম গৃহ। অষ্টম যে রাশি, সে অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অধিপতি মঙ্গল গ্রহ। এই ঘরটি কিন্তু হাউস অফ সেক্স বলা হয়, হাউস অফ ট্রান্সফরমেশনও বলা হয়। এই ঘরটি সাধারণত আমাদের মৃত্যু, আমাদের লংজিভিটি, কতদিন আমরা বাঁচব, সাডেন কোনো কিছু পাওয়া, হঠাৎ করে কিছু লাভ করা, তাহলে দীর্ঘায়ু, মৃত্যু, আমাদের জন্ম এবং এই সমস্তগুলো বা বিভিন্ন গূঢ় রহস্য, এগুলোকে বোঝানো হয়। এই ঘরটি আরেকটি জিনিস করে যে আকস্মিক ঘটনা, আকস্মিক প্রাপ্তিও নির্দেশ করে। অর্থাৎ যদি ব্যক্তির অষ্টম ঘরে শুভ গ্রহের প্রভাব থাকে তাহলে তার লটারি প্রাপ্তির যোগ থাকে। আপনারা লক্ষ্য করে দেখবেন এমন অনেক ঘটনা আছে। কিছুদিন আগে এরকম একটি ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছিল যে একজন ব্যক্তি তার স্ত্রীর কাছে কিছু টাকা নিয়ে সে গিয়েছিল সার কিনবে জমির জন্য, কিন্তু দোকান বন্ধ থাকায় সে দুটো সিরিজের সে লটারি কিনে আনে 30-60 টাকা দিয়ে, এবং কয়েক ঘন্টার মধ্যেই খবর পায় যে ওই লটারি বা ওই টিকিটেই তার কিন্তু কোটিপতি হয়েছে, অর্থাৎ প্রথম পুরস্কার লেগেছে। এই রকম ধরনের আকস্মিক প্রাপ্তি থাকে, লটারি প্রাপ্তির কাজে। এটা যদি ব্যক্তির অষ্টম গৃহ বা অষ্টম ঘর শুভ হয় তাহলে লটারি প্রাপ্তির একটা সুযোগ কিন্তু তার থাকে। এই ঘর তাকে বোঝায় তার কতটা সম্পত্তি হবে, কতটা লাভ হতে পারে, কতটা ক্ষতি হতে পারে। যদি অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তার হঠাৎ করে একটা বড় ক্ষতি হওয়ার সম্পত্তি চলে থাকতে পারে, অর্থাৎ তার সম্পদ, টাকা পয়সা চলে যেতে পারে, টাকা পয়সা ক্ষতি হতে পারে, এইরকম অনেক কিছু কিন্তু হতে পারে। যদি কোনো জাতকের অষ্টম ঘরে শনি অবস্থান করে তবে জাতক কিন্তু পিতৃসূত্র সম্পত্তি পায়, পিতার দিক থেকে সম্পত্তি পায়। এমন হলো, অর্থাৎ দেখা গেল পিতার দিকে সম্পত্তি কীরকম, পিতার হয়তো দেখা গেল কোনো জেঠু, তার সন্ততি নেই, সে হয়তো মারা গেছে নিঃসন্তান, তাহলে সেখান থেকে সম্পত্তি কিন্তু পায়। আমি অনেক এরকম ঘটনা দেখেছি যে জানতোই না জাতক যে তার বাবার একজন হয়তো সম্পর্কে ছিল, তার সঙ্গে কোনো আলাপই ছিল না, সেই সূত্রে সে প্রচুর সম্পত্তির মালিকানা কিন্তু পেল। আবার অনেকে কিন্তু হয় কি, দেখা গেল কাকা জেঠু কেউ হয়তো একজন বিবাহ করেনি, তার ভাগের অংশটা সে পেল। অর্থাৎ এইভাবে কিন্তু প্রচুর সম্পত্তিরও মালিক হতে পারে এইটা, যদি শুভ গ্রহের প্রভাব সেখানে থাকে। যদি অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে কি হয়, তাহলে কিন্তু আমাদের পেলভিক বোনসের সমস্যা হতে পারে, তারপরে এক্সটার্নাল যে সেক্সুয়াল অর্গ্যানস আছে সেখানে সমস্যা হতে পারে, এবং জটিল রোগ হতে পারে ডিপ্রেশনের মতো। অর্থাৎ জাতকের মধ্যে কিন্তু হতাশা বা ডিপ্রেশন প্রবল পরিমাণে আসতে পারে, মানসিক শান্তির অভাব হতে পারে, এমনকি তার কারাবাসের সম্ভাবনাও থাকতে পারে। তাহলে তার মেন্টাল হেলথ, এইগুলো একটা কিন্তু বড় ডিস্টার্ব করে যদি অশুভ গ্রহের প্রভাব থাকে বা যদি নিচস্থ হয়। এই অষ্টম ঘর যদি ব্যক্তির শুভ গ্রহের প্রভাব থাকে তাহলে ব্যক্তি হচ্ছে সাইকোলজি, অ্যাস্ট্রোলজি, ম্যাথামেটিক্স, এছাড়া হচ্ছে প্যারানর্মাল যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে, এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোতে সে যথেষ্ট উন্নতি করে এবং তার ভবিষ্যৎ জীবনে এই বিষয়গুলো নিয়ে কিন্তু সে কাজ করলেও সাফল্য সে পেতে পারে। এই অষ্টম গৃহ হচ্ছে ফ্যামিলি লেগেসিকে বলা হয়, অর্থাৎ সেটা আমাদের বাবার এবং আমাদের যে এক্সটার্নাল ফ্যামিলি থাকে, অর্থাৎ পরিবারে দেখো বাবার থেকে আবার আপনারা দেখবেন যে বাবার সম্পর্কে যারা সম্পর্কিত থাকে একটা দীর্ঘ সম্পর্ক, এমন অনেকে আছে যে বাবার মামা বাড়ির সঙ্গেও তার সম্পর্ক ভালো আছে এবং সেই সূত্রেও কিন্তু সে অনেক সময় নানা ধরনের সুযোগ সুবিধা বা হেল্প পেয়ে থাকে। এবারে আসছি আমরা নবম গৃহ। তো রাশিচক্রের নবম গৃহ এটি ধনু রাশির ঘর, এর অধিপতি হচ্ছে বৃহস্পতি। যে সমস্ত জাতক জাতিকার ধনু লগ্ন বা ধনু রাশি থাকে সাধারণত তাদের এখানে নবম গৃহটিকে বলা হয় হাউস অফ ফিলসফি। হাউস অফ ফিলসফি মানে কি, এটা একটা দার্শনিকতা, সত্যবাদিতা, নীতিবোধ, এইগুলো হচ্ছে জাতক জাতিকার মধ্যে লক্ষ্য করা যাবে ছোট ভাব থেকে। ধর্মভাব,
ছোট থেকে তার ধর্মকর্মে মতি থাকবে এবং সহজাত একটা প্রবৃত্তি থাকবে, ভালো কাজ করা, সুকর্ম কাজ করা, পরোপকার করা, পরসেবা করা, উচ্চশিক্ষা, নীতিশাস্ত্র, দানশীলতা, এই ধরনের বিষয়গুলো কিন্তু জাতক জাতিকার মধ্যে আমরা স্পষ্ট লক্ষ্য করতে পারি। আবার কি এই ঘরটাকে অনেকে সৌভাগ্য বা এটাকে লাক বা ফরচুনের ঘরও বলা হয়। এই ঘরটি যদি শুভ গ্রহের প্রভাব থাকে তাহলে জাতক জাতিকা কিন্তু জীবনে সে একটা সুন্দর সুখী জীবনযাপন করতে পারবে এবং সমাজে একজন সৎ, একজন ন্যায়পরায়ণ এই ব্যক্তি হিসেবে তার জীবনে কিন্তু যথেষ্ট প্রভাব সেখানে থাকবে। কিন্তু যদি নবম গৃহে অশুভ কোনো গ্রহের প্রভাব থাকে বা যদি তার নিচস্থ হয় তাহলে কিন্তু সেখানে তার নানা ধরনের সমস্যা তাকে পড়তে হতে পারে। কীরকম তাকে সমস্যা পড়তে হতে পারে? অর্থাৎ এই ঘর যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে তার জঙ্ঘা বোন থায়ের যে বোন এইখানে সাধারণত কিন্তু তার নানা ধরনের সমস্যা আসতে পারে, কোনো ব্যথা বা চোট আসতে পারে, বাম পায়ে তার সমস্যা দেখা দিতে পারে, বোন ম্যারো জাতীয় যে প্রবলেম সেটা হতে পারে, তারপরে হচ্ছে আর্টেরিয়াল যে সিস্টেম আছে সেই ধরনের সমস্যা হতে পারে। অর্থাৎ এই ধরনের যে সমস্যাগুলো বা রোগে সে ভুগতে পারে। যদি নবম ঘর কারো ভালো হয়, শুভ থাকে, তাহলে নবম ঘর কিন্তু বিদেশ ভ্রমণকে নির্দেশ করে। অর্থাৎ তখন ব্যক্তি জীবনে কিন্তু তার বিদেশ ভ্রমণের একটা সুযোগ সবসময় থেকে থাকবে। শুভ গ্রহের অবস্থান করলে এই ধরনের কিন্তু সুযোগ সে পাবে। এবং এই শুভ গ্রহের অবস্থান করলে পিতার সঙ্গে যে সম্পর্ক থাকে জাতক জাতিকার অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। দেখবেন অনেক ছেলে মেয়ের সঙ্গে বাবার সম্পর্কটা একদম ফ্রেন্ডশিপ, খুব বন্ধুমূল্য। আমি এমন লক্ষ্য করে দেখেছি যে বাবা ছেলে একসঙ্গে একটা দোকানে বসে তারা কোথাও বেড়াতে গিয়ে চা খাচ্ছে একসঙ্গে এবং বন্ধুর মতো দুজনের সব কিছু আলোচনা করে। তাদের কিন্তু কোনো জায়গায় কোনো ধরনের বাধা নিষেধ থাকে না, তারা কোনো কিছু লুকিয়ে রাখে না। অর্থাৎ এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু খুব সুন্দর এবং একটা সুন্দর জীবনযাপন কিন্তু তারা তখনই সম্ভব হবে যদি নবম গৃহে তার শুভ গ্রহের প্রভাব পরিলক্ষিত হয়। আর অশুভ থাকলে তার বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে এবং তাকে নানা ধরনের আমি যে কথাগুলো বললাম বা যে রোগেরগুলো কথা বললাম, যে থাই জাতীয় প্রবলেম, বোন ম্যারোর প্রবলেম, আর্টেরিয়াল সিস্টেমের যে প্রবলেম, এগুলো হতে পারে। এবারে আসছি আমরা দশম গৃহ। দশম গৃহ হচ্ছে এটি মকর রাশির এবং অধিপতি হচ্ছে শনি। এই দশম গৃহটিকে সাধারণত বলা হয় হাউস অফ পাবলিক ইমেজ। অর্থাৎ একজন ব্যক্তি জনসম্মুখে তার ইমেজটা কতটা সদর্থক হবে বা ননর্থক হবে, হাউস অফ সোশ্যাল স্ট্যাটাস, সমাজে তার কতটা ভালো স্থান হবে, এবং এটাকে বলা হয় কর্মভাবক। অর্থাৎ ভবিষ্যতে সে কীরকমভাবে তার কর্মের দ্বারা সমাজে নিজেকে প্রতিষ্ঠা করবে, সেটা কতটা হাইয়েস্ট অ্যাচিভমেন্ট পাবে, কতটা তার পাওয়ার আসবে, প্রেস্টিজ থাকবে, সোশ্যাল স্ট্যাটাসটা তার কীরকম হবে সেটা নির্ভর করে। সাধারণত এটি কর্মভাব বা কর্মভবও বলা হয়। এখানে জাতক ভবিষ্যতে কী ধরনের পেশা করবে, তার ব্যক্তিত্ব কেমন হবে, সামাজিক সম্মান কেমন হবে, এগুলো বোঝা যায়। এবং সাধারণত এটা তার কেরিয়ার, তার প্রফেশন, জীবনের সাফল্য, তার পার্সোনাল চয়েস, এই সবগুলোকে নির্দেশ করে। ব্যক্তির যে অথরিটি বা রিলেশনশিপ, তার উদ্যম, তার উৎসাহ এবং নিজেকে সে কিন্তু যে উৎসাহিত করবে এবং জনসমাজে নিজের একটা সে স্থায়ী স্থান কিন্তু এখানে সে প্রতিষ্ঠা করতে পারবে। সাধারণত অ্যাডভেঞ্চার, এছাড়াও মেন্টাল এক্সপানশন, এই ধরনের ঘটনাগুলো বা অ্যাডভেঞ্চারাস যে কাজ সেগুলো সে করতে পারবে। বিভিন্ন কেরিয়ারে তার পাবলিক ইমেজ তৈরি হবে, একটা লেগেসি তৈরি হবে এবং প্রফেশনাল যে একটা অথরশিপ, অর্থাৎ সে কাজের ক্ষেত্রে কিন্তু নিজের যে একটা কর্তৃত্ব, সেটা কিন্তু তার এই ঘরে ভালো গ্রহের অবস্থান বা শুভ গ্রহের অবস্থান হিসেবে নির্ভর করবে। যদি ব্যক্তির জন্মকুণ্ডলিতে দশমভাবে বৃহস্পতি অবস্থান করে তাহলে কিন্তু তার প্রফেশনাল লাইফে সে যথেষ্ট সৌভাগ্য পাবে এবং সে কিন্তু উন্নতি লাভ করবে। এবং শত্রু গ্রহ অবস্থান করলে কিন্তু এক্ষেত্রে ব্যক্তিকে নানা ধরনের সমস্যা হতে পারে। অতএব ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথমেই বললাম যে একটা ঘর শুধু হলে হলো না, সেই গ্রহে শুভ গ্রহ না অশুভ গ্রহ কোন গ্রহের অবস্থান করছে সেটাও কিন্তু বোঝায়। সাধারণত এই দশম গৃহ হচ্ছে ব্যক্তির কর্তৃত্ব, তার যে ইনফ্লুয়েন্স সমাজের উপরে, এইগুলোকেও কিন্তু নির্দেশ করে। অর্থাৎ
যদি কারো শুভ গ্রহের প্রভাব থাকে এবং যদি নিচস্থ না হয়, তাহলে কিন্তু এইসব ক্ষেত্রে সে যথেষ্টভাবে ভালো একটি জায়গায় সে যায়। কিন্তু যদি ব্যক্তির দশম গৃহ নিচস্থ হয় বা অশুভ গ্রহের প্রভাব থাকে, তাহলে তার হাঁটু ভাঙা হতে পারে, অর্থাৎ ভবিষ্যতে হাঁটুর সমস্যা হতে পারে, গাঁট বা যে গেটে বা এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়া তার অ্যালার্জি জাতীয় বিভিন্ন সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যার সে মুখোমুখি হতে পারে। এবারে আসছি আমরা 11 নম্বর ঘর। 11 নম্বর ঘর, এটি হচ্ছে কুম্ভ রাশির অধিপতি হলো শনি। এই ঘরটিকে সাধারণত হাউস অফ ফ্রেন্ডস বলা হয়। এই ঘরটিকে বলা হয় হাউস অফ ফ্রেন্ডস। এই ঘরটি সাধারণত আমাদের হাউস অফ ফ্রেন্ডস মানে আমাদের বন্ধুত্ব কীরকম হবে, তাছাড়া ভবিষ্যতে লাভ, সম্পত্তি, সঞ্চিত যে সম্পদ, আমাদের রোজগার, নাম যশ, অর্থপ্রাপ্তি, এইগুলো বোঝা হয়। এছাড়াও সামাজিক সম্মান, বন্ধু বান্ধব, পরিস্থিতি কীরকম, শুভ হবে না বা অশুভ হবে সেগুলোর উপর নির্ভর করে। দেখুন, অনেকে কিন্তু বন্ধুর দ্বারা অনেকভাবে লাভবানও হয়, আবার অনেকে বন্ধুর দ্বারা অনেকভাবে ক্ষতির শিকার হয়ে থাকে। তো এই একাদশ ঘরে ভালো শুভ গ্রহের প্রভাব থাকলে যেমন সেখান থেকে একটা শুভ ফল পেতে পারে, আবার অশুভ গ্রহের প্রভাব থাকলে কিন্তু সেখানে অশুভ ফলও সে পাবে। তো যদি কোনোভাবে তার অশুভ গ্রহের প্রভাব থাকে একাদশ ঘরে বা নিচস্থ হয়, তাহলে তার গোড়ালি জাতীয় সমস্যা হতে পারে, অর্থাৎ সে হিলে কিছু প্রবলেম হতে পারে, তার ডান পা এখানে প্রবলেম হতে পারে। তাছাড়া তার বাম যে কান, সেই বাম কানের সমস্যা হতে পারে, বাম হাতের সমস্যা দেখা দিতে পারে। এই জায়গাগুলোতে তাকে এরকম অনেক সমস্যার মুখোমুখি হতে পারে, অর্থাৎ সে এই ধরনের প্রবলেমগুলোতে সে ভুগতে পারে ভবিষ্যৎ জীবনে। আর যদি জায়গাটা খুব ভালো থাকে, অর্থাৎ শুভ গ্রহের প্রভাব থাকে, তাহলে তার একটা লং টার্ম বন্ডিং হয়। লং টার্ম বন্ডিং মানে একটা দীর্ঘ সম্পর্ক তার তৈরি হয়, তার রিলেশনশিপ ভালো থাকে, কমিউনিটি যে রিলেশনশিপ সেটাও তার খুব সুন্দর হয়। এবং শুভ গ্রহের প্রভাব হলে বন্ধু মহলে কিন্তু ব্যক্তির যথেষ্ট সুনাম হয়, তার নাম বাড়ে। এবং অত্যন্ত শুভ হলে বৃহত্তম মানব কার্যে, দেখবে খুব বড় বড় যারা মানব হিতয় মানে মানব কাজ করে, এই সমস্ত ব্যক্তির কিন্তু একাদশ স্থানে শুভ গ্রহের প্রভাব আছে। এবং অত্যন্ত শুভ হওয়ার ফলে তারা কিন্তু সমস্ত পৃথিবী জুড়ে অনেক শুভ কাজ করে গেছে, সারা পৃথিবী জুড়ে তাদের কিন্তু সুনাম অর্জন হয়েছে। আবার যদি অশুভ গ্রহের প্রভাব থাকে, তাহলেও কিন্তু দেখা যায় তার নানা ধরনের অশুভ সমস্যা থাকতে পারে। এবারে আসছি আমরা দ্বাদশ ঘরে, আমাদের শেষ যে ঘর, অর্থাৎ সেটা হচ্ছে মীন রাশি, এবং এই রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। এটিকে বলা হয় হাউস অফ আনকনসিয়াসনেস, অর্থাৎ জীবন চক্রের এটি দ্বাদশতম ঘর বা এটির সমাপ্তি স্থান বলা হয়। এটিকে আধ্যাত্মিক যাত্রাপথের ঘর বলা হয়। এটিকে বলা হয় সাধারণত চেতনাহীনতার ঘর, নিজস্ব অক্ষমতা, বন্দি দশা। অনেক সময় দেখবেন বৃদ্ধ বয়সে বন্দি দশা, অর্থাৎ সম্রাট শাহজাহানকে কিন্তু তার শেষ জীবনে বন্দি দশা কাটাতে হয়েছিল। আবার এমন রোগ জ্বালা হয় যে মানুষ ঘর থেকে বেরোতে পারে না। তো যদি সাধারণত এই ঘর, অর্থাৎ এই দ্বাদশ ঘর নিচস্থ হলে জাতক পিতা, মাতা, বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের থেকে কিন্তু সে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তার মৃত্যুর সমতুল্য একটা দশা হবে। এই ঘরটিকে শতলব্ধ জ্ঞানেরও কিন্তু বলা হয়, স্বপ্ন, আবেগ এবং গোপনীয়তার ঘরও বলা হয়। তো এই ঘরটিকে বলা হয় হাউস অফ মক্সা, বা এটাকে মোক্ষ লাভের ঘরও কিন্তু বলা হয়। তো কর্ম, আদর্শ সূত্র, বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখানে আসে। গৃহের অবস্থান অনুসারে জাতকের পার্থিব সাফল্য থেকে বিচ্ছিন্ন হয় এবং কঠোর পরিশ্রম করলেও জাতক কিন্তু প্রত্যাশিত ফল অনেক সময় পায় না, যদি দ্বাদশ গৃহে অশুভ গ্রহের প্রভাব থাকে। যদি দ্বাদশ গৃহে অর্থাৎ 12 নম্বর ঘরে যদি শুভ গ্রহ শুক্র অবস্থান করে, তবে কিন্তু জাতক যে জাতিকা আছে সে কিন্তু বৈভবপূর্ণ একটা জীবন কাটায়, অর্থাৎ শেষ জীবন তার খুব লাক্সারিয়াস হয়। হয়তো প্রথম জীবন তার খারাপ থাকতে পারে, কিন্তু পরবর্তী জীবনে সে যথেষ্ট একটা সুন্দর জীবনযাপন কাটায় এবং বৈভবপূর্ণ এবং যথেষ্ট মান সম্মানের জীবন কাটায়। তো দেখুন, আমরা যে 12টা ঘরের আলোচনা আজকে করলাম আমাদের যে রাশি চক্রে, সেটা 12টা ঘর রাশি এবং কিংবা আমরা যদি লগ্নই বলি না কেন, প্রত্যেকটা ঘরের কিছু কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো সাধারণত জাতক জাতিকার উপরে এটা আমরা প্রতিফলিত হয়। কিন্তু এখানে একটা মনে রাখতে হবে, একটা বিষয় আমি শুরুতেই কিন্তু বলেছি
যে বৈশিষ্ট্যগুলো সব কিছু কিন্তু কোনো জাতক জাতিকার উপরে সবগুলোই একসঙ্গে পড়বে না, অর্থাৎ কিছু কিছু লক্ষ্য করা যেতে পারে। এই বৈশিষ্ট্য কিছু আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এইভাবে। অর্থাৎ আমি মনে করলাম যে এইগুলো আছে মানে সবগুলি আমার মধ্যে হবে, তা না। এইগুলো শুভ অশুভ গ্রহের প্রভাব কিন্তু দেখতে হবে। তাহলে শুধুমাত্র আমি একমাত্র ওই রাশিচক্র দেখলাম, সেখানে শুধু ঘরের একটা প্রভাব দেখলাম এবং একটা ঘরের প্রভাব দেখে আমি ভাবলাম যে এটা আমার উপরে খুব খারাপ প্রভাব, আমার জীবন খুব খারাপভাবে কাটবে, এটা কিন্তু ভুল। সঙ্গে অন্যান্য ঘরগুলো দেখতে হবে, আমার যে রাশি চক্র বা আমার জন্মকুণ্ডলিতে আমার গ্রহের অবস্থান দেখতে হবে এবং সেই গ্রহের অবস্থানের যে বিভিন্ন দশাগুলোকে লক্ষ্য করে দেখতে হবে। এই সমস্তগুলোকে সঠিকভাবে যদি বিচার করা যায় তবেই কিন্তু আমরা একজন জাতক জাতিকার আগামী দিন কতটা সুখময়, কতটা ভালো, কতটা সুন্দর হবে আমরা সেটা কিন্তু বুঝতে পারবো। তাহলে এক্ষেত্রে আমি শুরুতেই বলেছি যে আপনারা নিজের জন্মকুষ্ঠী নিজে দেখুন বা আপনি অন্যের কোনো জন্মকুষ্ঠী বিচার করতে বসুন, যাই করুন না কেন আপনারা এই বিষয়গুলোকে সমান্তরাল কিন্তু নজর দেবেন এবং অবশ্যই কিন্তু সদর্থক কথাবার্তা বলবেন এবং ভবিষ্যৎ জীবন সুন্দর সুখময় হবে আপনি সেই ভাবনা, সেই চিন্তা আপনি কিন্তু আপনার নিজের মধ্যেও রাখবেন এবং আপনি যার জন্মছক বা জন্মকুণ্ডলী দেখছেন তাকেও সেইভাবে উৎসাহিত করুন। দেখুন, উৎসাহিত করতে গেলে কিন্তু কোনো অর্থের প্রয়োজন হয় না, কিন্তু একটি ব্যক্তির মধ্যে যেমন একটা ম্যাগনেট আর একটা ম্যাগনেটকে বা লোহাকে ম্যাগনেটাইজ করে, তেমন কিন্তু একজন ভালো মানুষ যিনি অন্যকে উৎসাহিত করেন তিনি একটি ভেঙে পড়া মানুষকে উৎসাহিত করে নতুন করে তাকে দাঁড় করিয়ে দিতে পারেন। অতএব এই কাজটা কিন্তু একজন জ্যোতিষের কিন্তু প্রথম লক্ষ্য হওয়া উচিত এবং তার মূল কাজ হওয়া উচিত যে সমাজে সে কিন্তু একটি ভালো কাজ করতে এসেছে। কারণ আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র মানুষের খারাপের জন্য কিন্তু তৈরি হয়নি। এই বৈদিক জ্যোতিষশাস্ত্র প্রাচীনকাল থেকে এসেছে যাতে তার দ্বারা মানুষ তার ভবিষ্যৎটা জানতে পারে, আগামী দিনে প্রেডিকশন পেতে পারে, তার প্রিকশনগুলোকে নিতে পারে এবং অবশ্যই আগামী দিন তার সুন্দর সুখময় উজ্জ্বল হয়ে উঠুক, এটা হতে পারে। সকলে ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আবার এরকম একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। নমস্কার।